সাবিহা দুয়ারে দাঁড়িয়ে সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখমণ্ডল লাল। চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই। হাজার আকুতি করেও থামাতে পারেনি। বাড়ির বাকি সদস্যদের অবস্থাও নাজেহাল। ওরু ঘুমন্ত মুখশ্রী নিয়ে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামছে। তাড়াহুড়ো পায়ে বেরিয়ে গেল দুয়ার খুলে। দীপ্তও তার পিছু পিছু ছুটেছে। তন্ময় করুণ গলায় বলে, আম্মু প্লিজ, জেদ করে না, তুমি ভেতরে যাও। জবেদা বেগম অঝরে কাঁদে। লাগেজ হাতে হাঁটতে শুরু করে ছেলের সাথে। তোকে একা যেতে দেব? কখনো না। কিভাবে থাকবি? কখনো একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়িস, একা থাকতে পারবি না। তুমি চলে এলে বাবাকে কে দেখবে? অসুস্থ হয়ে পড়বে। সাবিহার কথাও তো ভাবা দরকার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতি আছে, দেখে শুনে রাখবে। যেদি মায়ের সামনে তন্ময় হার মানল। অরু আর দীপ্ত তাদের সামনে এসে থেমেছে। ঘুমন্ত অরুর ঘুমের রেশ এখনও কাটেনি। মেয়েটার সদ্য ঘুম ভাঙা মুখশ্রী চোখের জলে লেপ্টে। তন্ময় সেই মুখ পানে দৃষ্টিপাত করে রইল। অরু জবেদা বেগমের আঁচল টেনে ধরেছে। এই বড় মা, কোথায় যাচ্ছ আমায় ফেলে? কোথাও যেতে দেব না, চলো বাড়ি। জবেদা বেগম অরুকে বুকে টেনে নিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোর চাচ্চুর খেয়াল রাখিস। খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম, পালন করবি, কেমন? অরুর সে কি কান্না, হাউমাউ শব্দে কাঁদছে। জবেদা বেগমকে মানাতে না পেরে তাকায় তন্ময়ের পানে। তন্ময়ের শান্ত মন কিংবা তার শান্ত দৃষ্টি কিছুই আজ আর শান্ত নেই, অশান্ত এবং বেসামাল। অরু দুই পা এগিয়ে গিয়ে তন্ময়ের পেটের দিকটার শার্টের অংশ টেনে ধরে। আকুতি ভর্তি কণ্ঠে বলে, ফিরে চলুন না তন্ময় ভাই। তন্ময় নিজের পুরুষালী হাতটা অরুর মাথায় রাখে। অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়। এক আকাশসম মন খারাপ আড়াল করে গভীর গলায় বলে, বাগানে উদম পায়ে যাবি না। ঘরের দরজা ঘুমানোর আগে বন্ধ করে শুবি। স্কুলে যাবার পথে গাড়ি নিবি। বিয়ে গুড গার্ল। অরুর কান্নার মাত্রা বাড়ল বলে তন্ময় দীপ্তর মাথায় হাত বুলিয়ে এগিয়ে সদর দরজা পার করে। জবেদা বেগম শেষবার নিজেদের বাড়িটার দিকে তাকালেন। আঁচলে মুখ চেপে ছেলের পেছন পেছন চলে গেলেন। বারান্দায় আড়াল হয়ে দাঁড়ানো মোস্তফা সাহেবের নয়ন ভর্তি জল। খুব গোপনে কোণ ঘেঁষে আসা জল মুছে নিলেন। লালিত করুণ চোখজোড়া দেখে গেল যন্ত্রণাদায়ক দৃশ্যটি। ডেবিট ক্রেডিট এমনকি গাড়ির চাবিসহ সব কিছুই তন্ময় রেখে এসেছে লিভিং রুমে। পকেটে হাজারের উপরে কিছু টাকা। সে একা হলে বন্ধুদের বাড়ি উঠে যেত, তবে সঙ্গে তার মা রয়েছে। এজন্য তন্ময় বেশ চিন্তায় পড়ে। জবেদা বেগম ছেলের চিন্তা বুঝে নিলেন মুহূর্তেই। তিনি কাঁধব্যাগে হাত ঢুকিয়ে কিছু টাকা বের করে বলেন, এগুলো আমার জমানো, 10,000 তোর নানা দিয়েছিলেন, আপাতত নে। তারপর গয়না আছে, এগুলো তোর নানির, বিক্রি করে ফেলবি। তন্ময় মন খারাপ নিয়েও হাসে। মায়ের হাত থেকে লাগেজ নিয়ে নেয়। তার কাঁধ চেপে নিজের সাথে নিতে নিতে বলে, শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমায় বেশি ভালো রাখবো মা। জবেদা বেগম হাসেন অশ্রুসিক্ত নয়নে। আগ বাড়িয়ে ছেলের ঘামে ভেজা মুখশ্রী মুছে দিলেন আঁচল দিয়ে। রানিং সব রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই জবেদা বেগমকে বসিয়ে দিল সোফায়। মায়ের জন্য খাবার আর নিজের জন্য কফি অর্ডার করে মোবাইল হাতিয়ে ফেসবুকে ঢুকল। চটজলদি ফ্ল্যাট খোঁজার জন্য একটা পোস্ট করে ফেলল। খুব ভালো মানের ফলোয়ার থাকায় ভিড় জমে গেল মন্তব্য সেকশনে। তাদের এরিয়ার মধ্যেই ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল, যেগুলো ইতিমধ্যেই খালি, চাইলে আজই ওঠা সম্ভব। তন্ময় ফ্ল্যাটের ছবির সাথে উল্লেখিত কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে লাগলো। এক এক করে কয়েকটার সঙ্গে কথাবার্তা বলে দুটো ফ্ল্যাট বাছাই করে নিল।
আর দুটো ফ্ল্যাট পাশাপাশি, যে কোনো একটা চুজ করবে দেখে শুনে। তাদের ফ্ল্যাট শাহজাহান বাড়ি থেকে বেশি দূরে যেন না হয়, তার খেয়াল রাখল দারুণভাবে। জবেদা বেগম খাবেন না, তন্ময় তাকে এক প্রকার জোরপূর্বকভাবেই খাওয়ালো। তারপর মাকে নিয়ে বেরোলো রেস্টুরেন্ট থেকে। রিকশা নিয়ে সোজা গন্তব্যে এসে থামল। 8তলা বিল্ডিংয়ের বাড়ি, খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ, খুবই সুন্দর সেটি। জবেদা বেগম বললেন, আমাদের বাড়ির সদর দরজার সামনে এমন একটা গাছ লাগালে কেমন হয়? ভালো, বাড়ি ফিরলে একটা লাগিয়ে নিও। জবেদা বেগম মন খারাপ করলেন, সে তো কত দেরি, তাহলে কাল এনে দেব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, ভালো বলেছিস। ফ্ল্যাটটা পছন্দ হলো জবেদা বেগমের। বারান্দাখানা ভীষণ বড়, সব থেকে ভালো বিষয় দুটো বেডরুমেই বারান্দা। বড় রান্নাঘর, লিভিং রুমের দারুণ স্পেস। সমস্যা হলো ভাড়া নিয়ে 30,000। তন্ময় অবশ্য গ্রাহ্য করল না, সে অগ্রিম 10,000 দিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জবেদা বেগম লাগেজ লিভিং রুমের মেঝেতে রেখে রান্নাঘরে ছুটলেন। তড়িঘড়ি করে বললেন, তন্ময়, আগে রান্না বান্না কিছু করা দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে দেই, নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক, খেয়ে দিয়ে যাবে। নতুন ফ্ল্যাটে উঠলাম, ইনভাইটেশন দিয়ে ঘরের একটা আমেজ আনা দরকার। তন্ময় ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না, মা যতই বলুক না কেন। চুপচাপ বাজার করে আনলো 2 হাত ভরে। মায়ের হাতে সেগুলো ধরিয়ে দিয়ে সে বারান্দায় দাঁড়ালো, চিন্তায় মশগুল। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগে, তার মায়ের কোমরে সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমাতে পারবে না। চিন্তিত সে অন্যমনস্ক হয়ে পড়ে। জবেদা বেগমের রান্নাবান্না তখনও চুলোয়। সেই সময় কলিং বেল বেজে ওঠে। তন্ময় দ্রুত পায়ে লিভিং রুমে আসে। জবেদা বেগম দরজা ইতিমধ্যেই খুলেছেন। দারোয়ান দাঁড়িয়ে হেসে বলে, নিচে অনেকগুলো ভ্যানগাড়ি নিয়ে বেশ কিছু লোকজন এসেছে। তারা নাকি আপনাদের বাড়ির অতিথি, মানে 5তলার। যদি একটু এসে দেখতেন। তন্ময় চমকালো, ভরকালো। জবেদা বেগমও অবাক। ছেলের সাথে তড়িঘড়ি করে নেমে এলেন নিচে। সদর দরজায় এসে আহম্মক হয়ে গেল মা ছেলে। মোট 11টা ভ্যানগাড়ি। 11টা ভ্যানগাড়ি জুড়ে ফার্নিচার, সোফার সেট, ডাইনিং টেবিল, বক্স বেড, কাবার্ড ধরে অনেক কিছুই। এক একটা ফার্নিচারের উপর বড় কাগজ লাগানো, সেখানে লেখা তন্ময়ের বিচ্ছু বন্ধুবান্ধবদের নাম। যেমন গিফট ফ্রম মাহিন, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিহান, গিফট ফ্রম সুহানি। মাহিন হইচই ফেলে এগিয়ে আসলো। আন্টি দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে এলাম, খালি হাতে তো আর আসা যায় না। তন্ময় নির্নিমেষ চোখে শুধু তাকিয়ে রইল। সে আসলে রাগবে নাকি কাঁদবে নাকি হাসবে বুঝে পেল না।